হাত কচলালো নাজিয়াত। নজর এদিক ওদিক করে নিজেকে স্থির রাখার প্রচেষ্টা চালালো সে, তবে হলো না বোধ হয়। তৈয়দের শান্ত দৃষ্টি তাকে স্থির থাকতে দিল না। অধরুষ্টে জিহ্বা দিয়ে ভিজিয়ে নিজের দিকে তাকিয়ে রইল নাজিয়াত। তৈয়দ নাজিয়াতের হাতখানা শক্ত করে চেপে ধরতেই নাজিয়াত ঝটকা দিয়ে সেটা সরিয়ে নিল। তৈয়াদ নত মস্তিষ্কে ঈষৎ হাসল, ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, আজও উত্তর নেই তোমার কাছে নাজিয়াত? অধর কোণে জোরপূর্বক হাসি টেনে বলল। হয়তো। তৈয়দ শান্ত মেজাজ এবার বিগড়ে গেল। নিজের চওড়া মেজাজ অসংযতভাবে নাজিয়াতের সম্মুখে প্রদর্শন করল সে। নাজিয়াতের বাহুদয় ক্ষিপ্ত স্বরে বলল, আমার সুপ্ত ভালোবাসাকে প্রকাশ করতেই সেটিকে উপেক্ষা করলে তুমি? আমার এতদিনে আগলে রাখা অনুভূতিকে এত সহজভাবে অপমান করতে তোমার বিবেকে বাধা দেয়নি? নাজিয়াতের দৃষ্টি নিবদ্ধ হলো তৈয়দের ক্ষেপে ভরা চোখ জোড়ায়। নিজেকে শক্ত রাখার এত প্রচেষ্টায় যেন মুহূর্তে সবটা মিলিয়ে গেল। মনে পড়ল সেই দিন বিকেলের কথা, যেই দিন তৈয়দ তার অনুভূতিগুলো কেমন খোলামেলা কুড়ির মতো মেলে ধরেছিল তার কাছে। বৃষ্টির কিছু সময় পর দৌড়ে এসেছিল সে। আকাশে তখন রংধনুর 7 রঙের মাঝে 3 রঙ চমৎকার আকাশে দেখা মিলছিল। স্পষ্টতর প্রিয়তম সাক্ষী সেই দিন রংধনুময় গোধূলির আকাশ। তবে নাজিয়া চেয়েও সেই দিন তার অনুভূতির সাথে সায় জানাতে পারেনি। তার বিবেক সেই দিন ভীষণ কড়াভাবে তাকে না জানিয়ে স্বীকৃতি দিয়েছিল। নিজেকে প্রতিষ্ঠিত করার একমাত্র উদ্দেশ্য ছিল তার পরিবার। নিজের মাকে একটু বিশ্রামের সময় দিতে চেয়েছিল সে, তাই ফিরিয়ে দিয়েছিল তৈয়দের ভালোবাসাকে। সেই দিনও তৈয়দের অশ্রুসিক্ত চোখজোড়া নাজিয়াতের হৃদয়ে তীব্র ব্যথা সঞ্চার করেছিল। আজও তার ব্যতিক্রম নয়। নাজিয়াত নিজেকে খুব কষ্টে সামলালো। তৈয়দের 2 বাহু বন্ধনে নিজেকে ছাড়িয়ে নিল। দুর্বল হওয়া চলবে না তার। তৈয়দ নাজিয়াতের মুখ পানে তাকিয়ে রইল। ভাবলো কতটা কঠিন হৃদয়ে তার প্রেয়সী, কিন্তু এবার সে ছেড়ে দেবার পাত্র নয়। পূর্বের ভুল সে কোনোভাবেই করবে না। নাজিয়াতকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলল, এবার তোমার আমার থেকে নিস্তার পাওয়ার অবকাশ নেই নাজিয়াত। তৈরি থাকবে সকল পরিস্থিতির জন্য। উত্তর করল না নাজিয়াত। তৈয়দ নাজিয়াতের চোখ জোড়ায় তীব্র হতাশার ছাপ স্পষ্ট দেখল। অমায়িক হাসল সে। নাজিয়াত অবাক হয়ে চাইল তৈয়দের মুখ পানে, বলল, হাসছেন যে? তৈয়দ পকেটে হাত ঢুকিয়ে আকাশের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে বলল, ফুচকা খাবে নাজিয়াত? ওই মামাটা অসাধারণ ফুচকা বানায়। নাজিয়াত তাকায় তৈয়দের করা ইশারার দিকে। ছোট্ট সাইনবোর্ড লেখা জাসিমের ফুচকা। মৃদু হেসে বলল, খাওয়া যায়, চলুন। ভর সন্ধ্যায় পার্কে বসে থাকা একা একা আকাশের পানে চেয়ে আছে তিতির। পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে নিজ নিরে, তবে তিতির আজ বসে আছে একলা এই পার্কে। এটাকে পার্ক বললে অবশ্য ভুল হবে হয়তো। বাসার পাশে বড় মাঠটায় পার্কের মতো কয়েকটা বেঞ্চি, 3-4টে দোলনা আছে এতে। বিকেলবেলায় বেশ ভিড় জমে এখানে। বাচ্চারা আসে খেলতে, তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় এখানে ভিড়টা আর থাকে না। তাই এত শান্ত পরিবেশ চারদিকে। লম্বা শ্বাস নিয়ে আরেকবার ফোনের মেসেঞ্জার চেক করেও হতাশ হয় তিতির। উঠতে যাবে, তার মধ্যে কেউ একজন পাশে বসলো। তিতির বুকের বাপাশ মোচড় দেয়। ঘাড় ঘুরিয়ে বিস্ময় নিয়ে তাকালো ব্যক্তিটির পানে। আমান মুচকি হেসে বলল, ভোর সন্ধ্যায় বাসায় না যেয়ে এখানে কি করেছেন মিস? বিস্ময় কাটলো না তিতিরে। চেয়ে রইল সে আমানের দিকে। তার ভাবতে অবাক লাগছে আমান তার সামনে বসে আছে। কয়েকবার চোখের পলক ঝাপটে ডান হাতের আঙুলি দিয়ে আমানের হাত স্পষ্ট করতেই চমকালো তিতির। আসলে তার ভালোবাসার মানুষটা তার সামনে বসে আছে, কিন্তু সে এখন এখানে কি করে? অধরষ্টে হাসি টেনে বলল, আপনি এখানে? তোমার বাসায় যাচ্ছিলাম, কিছু কাজ ছিল তোমার সাথে। ও, ছোট্ট করে জবাব দেয় তিতির। এত সময় এই মানুষটার একটা মেসেজের অপেক্ষায় থেকে যখন হতাশ হয়, তখনই মানুষটা হুট করে সামনে চলে এলো। কি অদ্ভুত! আমান তিতিরের দিকে তাকায়। মেয়েটা নত মস্তকে আনমনে হাঁটছে। আমান স্মিত হেসে বলল, এত অপেক্ষায় থাকবে না তিতির? শূন্য হাতে তোমায় ফিরাতে আমার ভালো লাগে না। থমকে গেল তিতির। শুকনো ঢোক গিলে হাতের ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে। কি বলছে এসব আমান? তিতির তার অনুভূতির কথা কখনোই কাউকে বলেনি। তাহলে যাকে ঘিরে এত অনুভূতি সে কি করে জানলো? তবে জেনেছেই যখন আছে, আর সকল অনুভূতি তার কাছে প্রকাশ করবেই। খুব সাহস করে আমানের সম্মুখে যেয়ে চোখে চোখ রেখেই বলল, আমায় ভালোবাসো না কেন অমন ভাই? ভালোবাসি না এটা আমি তোমায় কখনো বলেছি?
তিতির অবুঝ চেয়ে রইল। আমান হাসলো, অতঃপর তিতিরের ছলছল আঁখি জোড়ায় ঝরে থাকা ফোঁটা ফোঁটার পানির এক বিন্দু হাতের আঙ্গুলে মুছে দিয়ে বলল, বুঝে নিল। কেঁপে উঠল তিতির, ছলছল আঁখি জোড়ার আশা আর সঞ্চার হলো। আমান তিতিরের হাতখানা আলতোভাবে ধরে বলল, তোমাকে অপেক্ষা করার সাহস আমার নেই তিতির, কিন্তু পরিস্থিতি এমনই এক জিনিস যা সব পারে। কেমন পরিস্থিতির কথা বলছেন আমান ভাই? বন্ধুত্ব, তোমাকে চাইতে যে আমি আমার বন্ধুকে হারাতে পারবো না তিতির, তাই তো সব জেনেও সন্দিহান আমি। শব্দ করে কেঁদে উঠল তিতির। সে কি ঠিক জানতো যে এটাই হবে? মুখে হাত চেপে নিজেকে সর্বোচ্চ ঠিক রাখার চেষ্টা করলো সে, তবে ব্যর্থ হলো। আমানের শার্ট মুচড়ে ধরলো তিতির। থমকালো না আমান, সে নিজেও আগুনে পুড়ে দগ্ধ হচ্ছে, তার পক্ষে সহ্য হচ্ছে না এই মানুষটাকে থামানো। তিতির ভেতরকার সকল রাগ ক্ষোভ অভিমান বেরিয়ে আসতে দিল আমান। অনেকটা সময় পর শান্ত হলো তিতির, তবে ফুপিয়ে ফুপিয়ে উঠছে বারংবার। আমান পকেট থেকে একটা রুমাল বের করে এগিয়ে দিল। তিতির ভেজা চোখ জোড়া মুছে দিল, শার্টের দিকে চেয়ে বলল, এমনিতেই তো কুচকানো ছিল। ঠিক করে হেসে দিল তিতির। শার্ট ছেড়ে দিল সে, নাক টেনে বলল, আমি আপনাকে ভালোবাসি আমান, তবে কথা দিচ্ছি এক সম্পর্ক জুড়তে অন্য সম্পর্কে সুতো ছিটতে দিব না আমি। কাঁদলে তোমায় দেখতে ভীষণ মিষ্টি লাগে তিতির। কলেজের শেষ দিকের ক্লাসে তোমার ওই কাজলা দিঘি ফেলা ফেলা চোখের মায়ায় জড়িয়েছিলাম আমি। আখি জোড়া বৃহৎ হয়ে এলো তিতিরের। কলেজের শেষে কোন দিনের কথা বলল আমান? জিজ্ঞাসাও চাইলো সে আমানের দিকে। চোয়াল আপনা আপনি হাঁ হয়ে যায় তিতিরে। সময়কাল কি দারুণভাবে মনে আছে আমানের। সেদিন কান্না করার কারণ অতিরিক্ত ঝালের প্রভাবে। এবার আমান খুব দুঃস্বাভাবিক কাজ করে দেখলাও। তিতিরের দিকে ফিরে পূর্ণ দৃষ্টি দিল আখি জোড়ায়, কিঞ্চিত শান্ত গলায় পড়ল, সেদিন তোমাকে আমার প্রথম দেখা তিতির, প্রথম দেখায় এত মুগ্ধতা জমা হবে মনের কোণে সে আমি ভাবিনি। এরপর থেকেই শুরু হয়েছিল তোমার প্রতি দুর্বলতা। বছর যেতেই বুঝলাম ভালোবেসে ফেলেছি। তবে কি জানো, প্রকাশ করার সাহস জুগিয়ে উঠতে পারলাম না। তোমার মেসেজের প্রত্যেকটা অক্ষর কতবার আনমনে আউড়ে গেছি সেটা আমি নিজেও গণনা করে যে কুল পাবো না। যতটা অপেক্ষায় তুমি আমার করেছ তা ঠিক দ্বিগুণ সময় অপেক্ষায় আমি করেছি তোমার একটা মেসেজের জন্য। সেকেন্ড থামলো আমান। তিতিরের দিকে তাকাতেই দেখলো অবিশ্বাস্য ভঙ্গিতে তাকিয়ে আছে সে। হাসলো আমান। এমনটাই আশা করেছিল সে, তবে প্রিয়তমা তার এসব কথায় বিশ্বাস করে উঠতে পারবে কিনা সেটাই তার অজানা। পুনরায় বলল আমান, ভালোবাসি তোমায় তিতির, আমার জীবনে এর চাইতে বড় সত্যি আর নেই। শির দ্বারায় ঠান্ডা স্রোত বয়ে গেল তিতিরের। এই মাত্র শোনা শব্দগুলো শ্রবণ হতেই তার কেমন লাগছে। এত অপেক্ষা অবসানের পর মানুষের মুখে নিজের জন্য ভালোবাসি শোনার পর পৃথিবীর সমস্ত খুশি যেন অনুভব করলো সে এই মুহূর্তে। ঝাপটে ধরল সে আমানকে, খুব শক্ত করে মিশিয়ে নিল নিজের সাথে। আমানও শক্ত করে ধরল তিতিরকে। কল্পনায় যাকে ছুতে চেয়েছে আজ তাকে বাস্তবে নিজের বুকেই জড়িয়ে আছে সে। আমান তিতিরের কানে ফিসফিস করে বলল, ওয়ে আমার প্রিয়তমা, পালিয়ে নয়, সবার সম্মুখ থেকে তোমাকে আমার রাজ্যে শেরজাদি বানাবো। হেমন্তী আর আলিফের বিয়েতে আমরা রাজি দেলোয়ার। সকাল সকাল এমন একটা খুশি সংবাদ শুনে ভারী খুশি হলো দেলোয়ার মুর্তজা। ঘরের বাকি সদস্যদের জোর গলায় ডাকলেন সে। স্বামীকে এত খুশি হতে দেখে ভীষণ অবাক হলো আসমা সিদ্দিকা। দ্রুত দেলোয়ার মুর্তজার কাছে এসে বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, মা কি হয়েছে? আফতাব ভাই কি এই সম্পর্কে রাজি? আসমা, সত্যি বলছো ভাবি? মাত্রই ফোন এলো আফতাব ভাইজানকে আর ভাবিকে জানাতে হবে, ডাকো তাদের। মাথা নাড়িয়ে দ্রুত পায়ে হাঁটলো আসমা। উদ্দেশ্য খবরখানা ভাবিকে জানানো। তবে তার আগেই রুম থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসলো নাজমা আক্তার। আসমাকে দেখে বলল, দেলোয়ার এমন জোর গলায় ডাকছে কেন রে আসমা? কিছু হয়েছে নাকি? আমাদের এত দিনের আশা পূর্ণ হয়েছে ভাবি। আফরাত ভাই রাজি হয়েছে আমাদের প্রস্তাবে। খুশিতে চকচক করে উঠল নাজমার চোখ জোড়া। আসমাকে জড়িয়ে ধরে রইল। অতঃপর খুব আহ্লাদি হয়ে বলল, তো ওরা আর কি বললো রে আসমা? কাল আমরা সবাই মিলে যেয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে আসব।
তোদের বাবা তো সেটাই বলল আমায়। তাহলে তো অনেক কাজ রে আসমা। তোর ভাইজান তো সকালে বেরোলো, এখনও আসলো না। খবরটা না হয় ফোনে জানিয়ে দিই। তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে সবাই রুম থেকে বেরোলো তিতির। মা চাচির কথা শুনে জোরে চিৎকার দিয়ে বলে উঠল সে। আসমা সিদ্দিকাকে জড়িয়ে ধরে বলল, সত্যি কাল আমরা হেমন্তীর আর আলিফ ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করতে যাব মা। হ্যাঁ রে পাগলি, যা ভাইকে বলে আয়। দৌড়ে গেল তিতির। আসমা সিদ্দিকা আর নাজমা আক্তার হাসলেন মেয়ের কাণ্ডে। তিতির সোজা আলিফের রুমে গেল, তবে সব জায়গায় খুঁজেও তাকে পেল না। হতাশ হয়ে তৈয়দের রুমে যেতেই তার দুই ভাইকে বিছানায় বসে গেমস খেলতে দেখে মাথায় হাত পড়ল তার। দুজনকে উদ্দেশ্য করে বলল, একটা দুর্দান্ত খবর আছে তোদের জন্য। বল। তৈয়দ আর আলিফ দুজনেই গেমে মনোযোগী হয়ে সমস্ত সস্বরে উত্তর দিল। তিতির দুজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে ফের বলল, হেমন্তী আর আলিফ ভাইয়ের বিয়েতে সবাই রাজি। কাল যাব সবাই নাজিয়াতের বাসায়। জানি। ছোট শ্বাস ফেলে তিতির ভাইয়ের সাথে বসে পড়ল। সে জানে তার আগে এরাই জেনে বসে আছে এসব। আফটার অল এরাই তো নাটের গুরু। রাজি হওয়া, বড়দের জানানো, এসব তো জাস্ট ফর্মালিটি। তিতির দুই ভাইয়ের থেকে মোবাইল দুটো ছিনিয়ে নিয়ে চেঁচিয়ে বলল, তোমাদের মতো ভাই যেন আর কারো না হয়, বুঝলে? কতটা আহ্লাদ করে এসেছিলাম খবরটা দিতে, তোমরা আমায় আমলেই নিলে না। আমান আর তৈয়দ দুজন দুজনের দিকে তাকালো। তিতির আর চোখে ভাইদের দেখে। আলিফ তিতিরকে এক পাশে জড়িয়ে ধরে বলল, দেখ, একটা খবরে আমরা তখনই খুশি হই যখন রেজাল্ট আমাদের অজানা থাকে, তাই না? মাথা নাড়িয়ে সায় জানালো তিতির। অন্য পাশ হতে তৈয়দ তিতিরের কাঁধে হাত রাখলো, বলল, এখন যেই খবরের রেজাল্ট আমরা প্রথম থেকে জানি সেটাই নতুন করে খুশি হওয়া লজিকলেস। তাই আমরা স্বাভাবিক আছি, তুইও থাক। বলে কাঁধে হাত চাপড়ালো তৈয়দ। তিতির সেকেন্ড দম মেরে বসে রইল ভাইয়ের কথায়। নিজেকে কেমন অদ্ভুত লাগছে তার। তো নিরামিষ ছেলেদের হেমন্তী কিভাবে ভালোবাসলো সেটাই ভাবলো সে এত সময়। লম্বা শ্বাস ফেলে দুই ভাইকে একবার দেখে নিল সে। অতঃপর কাঁধ থেকে দুইজনের হাত নামিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল সে। এখানে থাকলে সে যখন তখন আগ্নেয়গুলো লাভার মতো ফেটে পড়বে। নাজিয়াতকে খুব মনোযোগী হয়ে ক্লাস করতে দেখে আরসালান কলম দিয়ে বাহু খোঁচায়। নাজিয়াত চোখের চশমা ঠিক করে ভ্রু কুঁচকে জিজ্ঞাসু চাহনিতেই আরসালান ফিসফিস করে বলল, দুদিন ক্লাসে না এসেই আজ সব পড়া পড়ে ফেলবে? পরশু ইন কোর্স, দিবটা কি? সে পরে দেখা যাবে, এখন ক্লাস থেকে বের হ। তোর বোন না বাইরে অপেক্ষা করছে তোর জন্য? হেমন্তীর কথা মাথা থেকে বেরিয়ে গেছে নাজিয়াতের। এই মেয়েটা ঢাকায় থাকলে তাকে শান্তিমতো থাকতে দেয় না। অতঃপর ব্যাগ গুছিয়ে নিয়ে পেছনে দরজা দিয়ে দ্রুতই বেরিয়ে গেল দুজন। এমনিতেই এই টাক পড়া টিচারের কর্কশ কথাবার্তা সে নিতে পারছিল না। নেহাতি পরীক্ষা, তাই ক্লাস করে নোটসগুলো নিতে হচ্ছে। একটু এগিয়ে আনায়ার ক্লাসে যেয়ে ওকে বের হতে বলে জানালা দিয়ে ইশারা করে নাজিয়াত আর আরসাল। তবে বেচারির মাঝে ছিটে বসা বের হওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ক্লাস শেষ করবে আসবে বিধায় নাজিয়াত হেমন্তীর সাথে দেখা করার উদ্দেশ্যে পা চালায়। একটু এগোতেই নাজিয়াত দাঁড়িয়ে গেল আর আরসালান নাজিয়াতের দিকে বোকা তাকায়। সামনে হেমন্তী আর তৈয়দ আর আলিফের সাথে সকলের বন্ধুর সাথে হাসি ঠাট্টা করছে। নাজিয়াত আবারও বোকা বনে গেল। চোখ বন্ধ করে নিজের জ্বলন্ত রাগটুকু শান্ত করল সে। আলিফের সাথে দেখা করা নিমিত্তে একমাত্র হেমন্তী নাজিয়াতের সাথে বেরোয়। বারংবার এটা ভুলে যাওয়ার কারণ নিজের ওপর সকল রাগ হলো তার। তৈয়দ চোখে পড়ল সর্বপ্রথম নাজিয়াতের ক্রোধান্বিত মুখশ্রীতে। পকেটে হাত গুজে সাথে থাকা পিলারে হেলান দিয়ে খুব মনোযোগী হলো নাজিয়াতকে দেখতে সে। আরসাল নাজিয়াতকে ছোট করে বলল, তোর ভাই তাকিয়ে আছে দূর দিকে। নাজিয়াত। আরসালের কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তৈয়দের দিকে তাকালো নাজিয়াত। তবে তৈয়দের বিশেষ হেলদোল হলো না। বিরক্ত হয়ে হেমন্তীকে জোরে ডাক দিল নাজিয়াত। নিজের নাম শুনে পেছন ফিরে নাজিয়াতকে দেখে তার কাছে গেল হেমন্তী। নাজিয়াত দু হাত বুকে গুটিয়ে বলল, আমার জন্য তো আসোস না এখানে, কিন্তু বাসায় ঠিকই বলে আসিস আপুর জন্য বেরোচ্ছি। বেশ ভালোই কায়দা তোর। কাল থেকে মনে হয় না এই ফোন দিয়ে আটতে হবে।
রাগ হচ্ছে নাজিয়াতের, বুঝলো হেমন্তী। বরাবরের মতোই মিষ্টি হেসে বাচ্চা সুলভ কণ্ঠে বলল, আমি তোমার ছোট বোন, বোনের খুশির জন্য এটুকু করবে না বলো? বড়ই বিরক্ত হলো নাজিয়াত। এত ন্যাকামি করে কথা বলে ওর পছন্দই না। বোন না হলে এত সময় এত কথা, কতগুলো কড়া কথা শুনিয়ে দিত। দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে থাকবি নাকি কোথাও যাবি তোরা? সবাই ধানমন্ডি লেকে যাবে বলছে, চলো না আপু। তোরা দুজন যা, আমি যেয়ে কি করব? আরসাল আর আয়না তো আমার সাথে আছে। আরে আপু আর ভাইয়াকেও নিয়ে চলো, আরশাল ভাইয়া যেতে কোনো সমস্যা হবে? না না, আমার কোনো সমস্যা নাই, ওদের যদি সমস্যা না থাকে। চটপট জবাব দিল আরসাল। নাজিয়াতে হাতের ঘড়ি সময় দেখে নিল। আনায়ার অপেক্ষা করে 5 মিনিট পরে সবার মাঝে ভার্সিটিতে প্রস্থান করলো ওরা। হেমন্তী আর আলিফ সবার থেকে আলাদা হয়ে নিজেদের সময় কাটাতে দেখে নাজিয়াতকে বলল, দেখলি, এইভাবে আমার নাম নিয়ে আমায় টেনে টেনে বের করবে, পরে আমি কোথায় সেটাও ও জানার প্রয়োজন মনে করবে না। আরসাল হেমন্তীদের দেখলো একবার, হাতের বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, না তোর দ্বারা প্রেম হয়নি, কিন্তু তোর ছোট বোনের প্রেম দিব্যি চলছে। মাঝে মাঝে ভাবি হেমন্তী তোর বোন হয় কেমনে। আশ্চর্য, আকাশ পাতাল ব্যবধান তোরা তোর এই অনলাইন প্রকারও। নাজিয়াত আরসালের কথায় কান দিল না। লেকের জলের দিকে দৃষ্টি রেখেছিল সে। তবে আরসালের কথায় আনায়ার তীব্র প্রতিবাদ করে বলল, আমাদের যোগ্য কোনো ছেলেই পেলাম না, তাই আজ পর্যন্ত সিঙ্গেল, বুঝলি? আনায়ার কথা ওর দিকে পূর্ণ দৃষ্টি দিল আরসাল। আনায়া 2 ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা চাইল। আরসাল আনায়ার দিকে খানিক ঝুঁকে আনায়া ভরকে গিয়ে চোখ পিটপিট করে চাইল। আরসাল বেশ মনোযোগ হয়ে আনাকে দেখলো। আনায়ার কানে বড় বড় ঝুমকোগুলো দুলছে। গোলাপি রঙের কৃত্রিম লিপস্টিকের রাঙায় রঞ্জিত ঠোঁটগুলো কেমন তিরতির করে কাঁপছে। ডাগর ডাগর চোখের পাপড়িগুলো বেশ ঘন ঘন কালো তার। কানের কাছে ধীর স্বরে বলল। ঘাবড়ে যেন আনায়া হঠাৎ করে রেগে গেল আরসালের কথায়। ভেবেছিল আজ বোধহয় আরসাল তাকে খুব সুন্দর বলবে, না হয় সূক্ষ্মভাবে কেন তাকে দেখবে। কিন্তু তার আশায় জল ঢেলে আবারও সেই চিরচেনা শব্দই বলল তাকে। ব্যাগ থেকে নতুন করে স্টিলের স্টিলটি বের করে আরসালের পেছন পেছন দৌড়ল সে। নাজিয়াত একটু দূরে থাকলেও বুঝতে পারল আরসাল আর আনায়ার কর্মকাণ্ড। আরসাল আজ বলেছিল আনায়া তার ভালোবাসার কথা বলবে, কিন্তু আজও বোধহয় সাহস হয়নি। দীর্ঘশ্বাস ফেললো, আকাশের পানে চেয়েছিল সে, কিন্তু এক গম্ভীর কণ্ঠের আওয়াজ পেয়ে ফিরে তাকালো সে। নীরব। আকাশে কি নিজের মনের মানুষটার প্রতিচ্ছবি ভেসে উঠছে নাজিয়াত? ভেসে ওঠার কথা ছিল নাকি? তাহলে কি দেখছেন ওই স্বচ্ছ বিশাল নীল আকাশে? বেশি কিছু না, তবে চাইলে ওই বিশাল আকাশকে নিজের অনুভূতি সকল ভাবনা প্রকাশ করা যায়। তো কি প্রকাশ করলেন? প্রকাশিত অনুভূতি দারুণ সুন্দর। কখনো প্রকাশ করে দেখেছেন প্রকাশিত অনুভূতিগুলো ঠিক কতটা চমৎকার? রইল নাজিয়া। তৈয়দ ঘুরিয়ে ফিরিয়ে তাদের কথাই বলছে। এত চমৎকার একটা সময় এত সব ভাবতে চাইছে না। ঠান্ডা মাথায় এত এত কঠিন সিদ্ধান্তগুলো নিজের মস্তিষ্কে চাপাতে চাইছে না সে। নাজিয়াতে নীরবতা। তৈয়দ দাঁতে দাঁত চেপে রইল। এই মেয়ে কখনোই তার অনুভূতি প্রকাশ করবে না। কেউ করলেও সেটাকে এমনভাবে অদেখা করবে, সেই ব্যক্তি নিজেকে তুচ্ছ মনে করবে। পকেটে হাত গুজে ঠায় দাঁড়িয়ে রইল তৈয়দ। নাজিয়াত উঠে যেতেই বলল, আমার অপ্রকাশিত একপাক্ষিক ভালোবাসা আমায় এতটা পীড়া দেয়নি যতটা প্রকাশ করে আমি আপনার কাছে পেয়েছি নাজিয়াত। অন্যের জন্য আমাদের অনুভূতিগুলো নিজের, কিন্তু তাকে একান্ত করে পাওয়াটা ভাগ্যের। বড় বড় পা ফেলে দ্রুত পা চালায় নাজিয়াত। এখানে আর এক মুহূর্ত নয়। যত বেশি সে তৈয়দের সাথে কাটাবে তত বেশি তার অনুভূতিগুলো সামলাতে দেওয়া কঠিন হবে। চোখ কেমন ঝাপসা হয়ে এলো নাজিয়াতের। অশ্রু ভেজা চোখ ঘেরা ভাবনার মাঝে হঠাৎ মাটিতে পড়ে গেল সে। অতঃপর ঝাপসা চোখের সামনে কিছু আর পরখ করলো না। আধো আধো চোখে তাকালো নাজিয়াত। মাথাটা ধরে বসলো। হাত নাড়াতে বোধগম্য হলো তার হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে আছে। কোনো এর অংশে বেশ ব্যথায় অনুভূত হচ্ছে। বুঝলো ব্যথাটা বেশ ভালোই লেগেছে। আশেপাশে তাকালো নাজিয়া। চারপাশে এত স্তব্ধতায় অবাক হলো। তখন সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে কিছুই আর মনে পড়লো না তার। বালিশে হেলান দিয়ে বসলো নাজিয়াত। সাথে থাকা টেবিল থেকে পানির বোতল নেওয়ার চেষ্টা করতে হাত বাড়ালো। ওপাশ থেকেই
চেষ্টা করতে হাত পৌঁছালো না, তাতে ওপাশ ফিরে দরজায় কেউ নক করলো। এত সময় পর কারো আগমনে কিঞ্চিত আপত্তি হলো নাজিয়াতের। আসার অনুমতি দিতে দরজায় তৈয়দকে দেখেই অবাক হলো নাজিয়াত। টেবিল থেকে পানির বোতল নাজিয়াতের দিকে এগিয়ে দিল তৈয়দ। কণ্ঠস্বর গম্ভীর করে বলল, লো প্রেশার যখন আছে তখন না খেয়ে থাকা উচিত হয়নি তোমার নাজিয়াত। দেরি করে বাসায় আসার পিছনে আপনারাই দায়ী। তোমার খেয়াল রাখা উচিত ছিল। তর্ক করার ইচ্ছে নেই। তোমার সবকিছুই তর্ক আর বেশি মনে হয় নাজিয়াত। সবসময় নিজেকেই সঠিক ভাবা বন্ধ করো। ক্রোধে গর্জে উঠল তৈয়দ। ভয় পেল নাজিয়াত। এতটা জোরে চিৎকার করে কথা বলতে তৈয়দকে তার সাথে কখনোই বলেনি। নাজিয়াত কোনো মতে বলল, আমি সব সময় ঠিকই বলি, সেটা কখনোই আমি বলিনি। এবার আর নিজেকে সংযত করতে পারল না তৈয়দ। নাজিয়াতের ব্যান্ডেজ করা হাতের কবজি শক্ত করেই ধরল সে। নাজিয়াত আহ শব্দ করে ব্যথায় কুকিয়ে উঠল, তবে তৈয়দ নিজের আক্রোশ প্রস্তুত মনোভাব ব্যক্ত করলো, বলল, আমি আপনাকে ভালোবাসি নাজিয়াত। আপনি নিজেও আমাকে ভালোবাসেন, তবে এত লুকোচুরি কেন? কেন আমায় সেই যন্ত্রণা দিচ্ছেন যে যন্ত্রণায় পুড়ে নিজেই দগ্ধ হচ্ছেন? আমার ভালোবাসাকে দিনের পর দিন উপেক্ষা করে কোন দণ্ডে দণ্ডায়িত করেছেন নাজিয়াত? জবাব করল না নাজিয়াত। চোখ দুটো ছাপানো অশ্রু ঝিরঝির করে নয়নজোড়া থেকে। তৈয়দ লাল চোখ জোড়ায় প্রচন্ড ক্ষোভের উদ্বেগ বলে দিচ্ছে সে আজ থামবে না। ব্যথার চোটে সর্বোচ্চ দিয়েই তৈয়দের হাত থেকে নিজের হাত ছুটিয়ে চিৎকার করে বলল, হ্যাঁ, ভালোবাসি আপনাকে। আপনার বলার পূর্ব থেকে আমি আপনাকে ভীষণ ভালোবাসি, কিন্তু নিজের দায়িত্বর ভারের কাছে আমি অপারগ তৈদ। আমার মা আমাকে খুব কষ্ট করে গড়ে তুলেছে তৈদ। বাবার থেকেও কোনো দায়িত্ব পালন করেনি সে, তাই সেই পরিবারের হাল ধরা এখন আমার দায়িত্ব। সেদিন আপনার ভালোবাসায় গা ভাসালে আমার পরিবার ছন্নছাড়া হতো তৈদ। বলতে বলতে বিছানার দু হাত দিয়ে ভর দিয়ে ঝুঁকে কাঁদতে আরম্ভ করলো নাজিয়াত। আজ সে চেয়েও চুপ থাকতে পারেনি। কিছুটা সময় পেরিয়ে গেল এভাবে নিস্তব্ধতায়। নাজিয়াত নতমস্তকে উঁচিয়ে তাকালো তৈয়দের শান্ত দৃষ্টিতে। ক্রন্দরত কণ্ঠে বলল, এই দায়িত্বর হিসাব কখনোই প্রকাশ করতে দেয়নি আপনার প্রতি আমার ভালোবাসা, তাই চুপ করে গেছি। প্রতিটা নিত আপনাকে উপেক্ষা করার আমার শক্তি ছিল না তৈদ। তবে ধীরে ধীরে নিজেকে তৈরি করে নিয়েছিলাম। আমার রব জানে প্রতিটা মুহূর্ত আমি আপনাকে চেয়েছি, আপনাকে ভালোবেসেছি। শব্দ হয়ে তাকিয়ে রইল তৈয়দ। কিছু সময় পূর্বে থাকা সকল ক্ষোভ রাগ নিমিষেই হারিয়ে গেল তার। দরজায় হঠাৎ শব্দ হলো। নাজিয়াত আর তৈয়দ দুজনেই সেদিকে তাকায়। মায়ের শিকদার দরজায় নক করে হাত ধরে ঠায় দাঁড়িয়ে আছে। পাশে আশরাফ শিকদার। মায়া গুটি গুটি পায়ে হেঁটে গেল নাজিয়াতের সম্মুখে। সরে আসলো তৈয়দ। বিছানায় বসে নাজিয়াতের গালে আলতো হাত রেখে মায়া আবেগী কণ্ঠে বলল, কবে এতটা বড় হয়ে গেলি নাজিয়াত? আশরাফ মাথা নত করে দাঁড়িয়ে রইল। আজ নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার। নিজের করা ভুলগুলোর মাসুল তার পরিবারকে দিতে হচ্ছে, অথচ সে এখন পর্যন্ত এসব নিয়ে সন্দিহান ছিল। নিজের অকর্মতা নিয়ে আছে সত্যি ভীষণভাবে বিপর্যস্ত, লজ্জিত। পূর্বের বাবা দাদার জমিদারের অহম তার বিবেকে সবকিছুই কর্ম করতে বাধ্য করেছিল। ভুলেই গেছে তার পরিবার আছে, যাদের সম্পূর্ণ দায়িত্ব তার। বেজার আফসোস হচ্ছে আজ তার নিজের দশায়। ভীষণ লজ্জাও লাগছে তার। পুরো প্যাকেটের চিপস খেয়ে শেষ করেও মন ভরল না আনায়ার। প্যাকেটে আরো চিপস বাকি রইল কিনা তা চেক করতে গিয়ে খালি প্যাকেট ঝাড়া শুরু করলো সে। অতঃপর হতাশ হয়ে চিপসের প্যাকেট ডাস্টবিনে ফেলে এসে বলল, বুঝলি আরও আমাদের অবস্থাও এই খালি চিপসের প্যাকেটের মতো, প্রয়োজন শেষে ফেলে দিল। মানে? বুঝলো না আরসাল আনায়ার কথা। আনায়া আরেকবার হতাশার শ্বাস ফেলে গালে এক হাত রেখে আফসোস করে বলল, তুয়াদ ভাই নাজিয়াতকে আর নাজিয়াত তুয়াদ ভাইকে ভালোবাসে, কিন্তু এটা আমরা এই ব্যাপারে জানতামই না। তেমনভাবে কি ঘোলটাই না খাওয়ালো আমার বান্ধবী। ইস, তোয়াদ ভাই নাজিয়াতকে পছন্দ করে সেটা তো আমরা জানতামই, আর নাজিয়াত তোয়াদ ভাইকে ভালোবাসে এটা জেনেও তোর এত আফসোসের কারণ আমি বুঝলাম না। আর চোখে তাকালো আনায়া। এই ছেলে কিছুই বুঝে না মনে মনে বলল আনায়া। মুখ কালো করে আফসোসের সহিত বলল, ভেবেছিলাম তুয়াদ ভাইকে আমি পটিয়ে নিব, এখন দেখি
আর সুযোগটাও রইল না রে ভাই। আরসাল হাতে থাকা জুসের প্যাকেটটা মুচড়ে ধরতে ভেতরে জুস ছিটকে এসে আনায়ার মুখে পড়ল। চটে এসে আরসালান কিছু বলার পূর্বেই থেমে গেল আনায়া। শুকনো ঢোক গিলে চুপচাপ রইল, কেমন আগুন চোখে তাকিয়ে আছে আরসাল তার দিকে। কোনো কথার এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে আরসাল, সেটা মাথায় আসলো না। কিছু সময় দুজনেই চুপ থাকলো, অতঃপর আরসাল উঠে যেতেই আনায়া আরসালের হাত ধরে আটকালো। আরসাল কঠিন দৃষ্টি দিয়ে তাকাতেই আনায়া শঙ্কিত গলায় বলল, কি এমন বলেছি আমি যে এত রেগে যাচ্ছিস তুই? টিউশন আছে আমার, তাই যেতে দে। আগে বলে যা, তোর হঠাৎ রাগ হওয়ার কারণ কি? আমি বললে তুই বিশ্বাস করবে? না, করার কি আছে? তোর মুখে ভাইয়া নামটা আমার সহ্য হয় না। তোর মুখে আমার জন্য উচ্চারণ করা পিতনি শব্দটা আমার সহ্য হয় না। আরসাল সেকেন্ড চেয়ে রইল আনায়ার মুখে। দরুন হতাশ হলো সে। এই মেয়েকে কিছু বলাও মুশকিল, কি বলেছে তা তো বুঝবেই না, বরং উল্টো বুঝে তর্ক করতে শুরু করবে। সামনে অগ্রসর হলো আরসাল, তবে নাজিয়াতকে খুব দ্রুত এদিকে আসতে দেখে থামলো ও। কেমন বিচলিত দেখাচ্ছে মেয়েটাকে। আরসালকে পাশ কাটিয়ে আনায়ার সাথে দুম করে বসে পড়ল নাজিয়াত। আরসাল বেকুব বনে তাকিয়ে রইল নাজিয়াতের কাজে। আনায়া নাজিয়াতকে ভালো করে দেখে নিল, কেমন উসখুস লাগছে তাকে। নাজিয়াত কাঁধে হাত রেখে বলল, তুয়াদ ভাই কি বেশি রোমান্টিক হয়ে গেল নাকি? ঘরের মানুষটা সমস্যা করতেছে দোস্ত। অবাক হলো নাজিয়াত। একটু আগেই তোয়দের সাক্ষাৎ মিলেছিল, বাসার নিচে এসে উচ্চস্বরে ডাকাডাকি শুরু করেছিল। সে ভয়ে রীতিমতো তড়িঘড়ি করে সকল কাজ ফেলে বেলকনিতে হাজির হতে হয়েছিল। আসার সময় মায়ের সাথে একবার চোখাচোখি হয়েছিল বটে। ভীতু সংস্রত নাজিয়াত নিচে যেতেই তোয়জ চুলে ব্র্যাক ব্রাশ করে বলল, আপনাকে বড্ড দেখার ইচ্ছে হচ্ছিল নাজিয়াত, তাই চলে এলাম। আর একটু শরবত করে আনুন না প্লিজ, আবার বড্ড তেষ্টা পেয়েছে। হতবিহবল চেয়ে রইল নাজিয়াত। এ কেমন আবদার। লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্থির করে বলল, কোনো জরুরি প্রয়োজন থাকলে বলুন, না হয় এখানে তামাশা না করে প্লিজ বাড়ি যান তোয়েদ। আমি তো যাওয়ার জন্য আসিনি নাজিয়াত। হয় আপনি নিজে শরবত বানিয়ে আমায় খাওয়ান, না হয় বাসায় যেয়ে আঙ্কেলের সাথে বসে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে তবেই যাব। চোখ বড় বড় করে চাইলো তোয়দের দিকে নাজিয়াত। যাকে দেখলে আশরাফ শিকদার তেড়ে আসবে তার সাথে গল্প গুজব করছে ইচ্ছকরা। উফ, নিজেকে কেমন পাগল বলে আখ্যায়িত দিতে চাইছে সে। কাল থেকে সব কেমন এলোমেলো হয়ে আসছে। তৈয়দ নাজিয়াতের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে চেয়ে রইল কিছুক্ষণ। নাজিয়াত ভ্রু কুঁচকালো, অতঃপর বুক পকেটে হাত থেকে একটা সাদা গোলাপ নাজিয়াতের সম্মুখেই ধরলো, যেটা সে সকাল সকালই নিজের করা ছাদ থেকেই নাজিয়াতের জন্য নিয়ে এসেছে। ধীর স্বরে বলল, আমার হৃদয়ের রমণীর জন্য আমার করা ফুল বাগানের সবচাইতে সুন্দর ফুলটি একান্তই তার হোক। তাজা সাদা গোলাপের সুগ্রাম ছড়ালো নাজিয়াতের নাকে। মুগ্ধ নয়নে তৈয়দের শান্ত চোখের চাহনিতে চেয়ে রইল। তৈয়দের মোটা ভুরু যুগল ছোট চোখে বেশ মানানসই। মুখ ভর্তি চাপদারি মুখশ্রীতে আরো বেশি সুন্দর করে তুলেছে। মনে হলো তার দেখা পৃথিবীতে সবচাইতে সুদর্শন পুরুষ তাকে প্রেম নিবেদন করছে। নিজের নামে উচ্চস্বরে সাউন্ডে ধ্যান ভাঙল নাজিয়াতের। পাশে আনায়া নাজিয়াতকে আপাতমস্তক দেখে নিচ্ছে। আরসাল নাজিয়াতকে ডাকছিল, কিন্তু জবাব না পেয়ে জোরেই ডাকলো, বলল, কোন ধ্যানে নিজেকে এতটা মগ্ন রেখেছিস বোন? বন্ধুদের কৌতূহলী চাহনি আর কথায় নিজেকে স্বাভাবিক রেখে বলল, এই মাসে 18 তারিখে শুক্রবার হেমন্তী আর আলিফ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। মেয়েটা শেষমেশ নিজের প্রেমের পরিণয় ঘটালো বটে, বলল আনায়া। আরসাল বক্র চোখে তাকালো আনায়ার পানে, ধীর গলায় বলল, তোর মতো সিঙ্গেল মরবে না নিশ্চয়। আমিও প্রেম করতে চাই, কিন্তু ছেলে পাই না ঠিকঠাক, সেটাই সমস্যা। কেন, তোর সিনিয়র আশিক ক্রাশ মুস্তাহসিন ভাই আছে না, তাকে না হয় প্রেম পুরুষ, প্রেমিক পুরুষ বানিয়ে নে। এতই যখন সাজ জেগেছে তোর। ক্রোধে গাল লাল হয়ে এলো আনায়ার। সব সময় এইটুকু টান ভালো লাগে না কারো।
অহেতুক একজনকে নিয়ে শুধু শুধু তামাশা করার ব্যাপারটা অসহ্য। বসা থেকে হুট করে দাঁড়িয়ে আরসালানের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর মুখের লাগাম দিতে শিখ এবার। আরশাল, কতবার বলবো, মুরতাসিন ভাই আমার সিনিয়র, বাদে অন্য কিছু নয়। তোর এই নষ্ট মাইন্ডে যা আসে তাই বলে যাস। সব সময় নিজের জানাটাই সব সময় সহি, আর বাকি সব রং, তাই না? নাজিয়াত আনায়ার হঠাৎ এই পরিবর্তনে ঘাবড়ে গেল। মেয়েটা সহজেই রাগে না। এই 3 বছরে কখনোই সে আনায়াকে এত রাগতে দেখেনি। আরসাল আজ আনায়ার ক্রোধের মুখোমুখি হবে জানতো, ইচ্ছে করে রাগিয়েছে সে। কালো এই মুরতাসিমের সাথে ঘন্টাখানেক সময় কাটিয়ে এই মেয়ে তখন সব কথা মনে ছিল না ওর। কলারের দিকে এক পলক চেয়ে বলল, কলার স্যার, এভাবে গায়ে পড়বি না তো এনা। পরপুরুষের এতটা কাছে আসতে নেই, জানিস না? আরসালানের কথায় আগুনে ঘি ঢালার কাজ হলো। আনায়া রেগে আরসালানের এতটা কাছে চলে গেল যে দুজনের শ্বাস প্রশ্বাস একসাথে ওঠানামা করছে। রাগে থরথর করে থাকা আনায়ার বলল, পরপুরুষ কিনা জানি না, তবে এখন আমার সামনে দাঁড়িয়ে থাকা এই পুরুষের হার্টবিট স্বাভাবিকের থেকেও অনেক বেশি চলছে। কিন্তু কেন? হোয়াই?